তুরস্কের রাজনীতিতে আবার কালো মেঘ দেখা দিয়েছে। দেশটি ১৯২৩ সালে তার প্রতিষ্ঠাকাল থেকেই ধর্মনিরপেক্ষতাবাদী এবং ইসলামপন্থীদের দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। স্বভাবতই পশ্চিমা শক্তিগুলো তুরস্কের ধর্মনিরপেক্ষতাবাদীদের সমর্থন দিয়ে চলেছে, আর অতীতে এ কাজে তারা ব্যবহার করেছে সামরিক বাহিনীকে। বস্তুত যুক্তরাষ্ট্র কিংবা অপরাপর পশ্চিমা দেশগুলো কখনোই চায়নি কোনো মুসলিম রাষ্ট্রে এরদোগান কিংবা ইমরান খানের মতো নেতৃত্ব থাকুক। বরং তারা নানান বাহানাই মিশরের জেনারেল এল সিসি কিংবা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরদের মতো সামরিক শাসকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছে। পশ্চিমারা মূলত চায় মুসলিম দেশগুলোতে তাদের অনুগত শাসক থাকুক, তা রাজতন্ত্রের মাধ্যমেই হোক কিংবা সামরিক তন্ত্রের মাধ্যমেই হোক অথবা তথাকথিত গণতন্ত্রের আড়ালেই হোক না কেন। পশ্চিমাদের দ্বারা এরদোগানকে ক্ষমতা থেকে সরানোর সর্বশেষ প্রচেষ্টা দেখা যায় ২০২৩ সালের নির্বাচনে। সে সময় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি দলের প্রার্থী কামাল কিলিচ দারুলুকে সমর্থন দেয়। তার পক্ষে প্রায় সকল মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যম অবস্থান নেয়। বামপন্থী ও ধর্মনিরপেক্ষতাবাদী সিএইচপি দলের নেতা কামালও প্রকাশ্যেই পশ্চিমাদের প্রতি ভালোবাসা ও অনুরাগ প্রদর্শন করেন। নির্বাচনী সমাবেশগুলোতে তিনি পশ্চিমাদের খুশি করার জন্য নানান ধরনের বক্তব্য দিতে থাকেন। তিনি তুরস্ককে আরও পশ্চিমামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এরদোগানের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। সিএইচপি নেতা কামাল তুরস্ককে পুনরায় আইএমএফের গ্রিন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে চান, অথচ এরদোগান ক্ষমতা গ্রহণের পর সকল দায়দেনা পরিশোধ করে আইএমএফ থেকে বের হয়ে আসেন। সিএইচপি নেতা কামাল এরদোগানের ইসলাম প্রীতিকেও সরাসরি সমালোচনা করে বক্তব্য দিতে থাকেন। তিনি তুরস্ককে একটি চরম ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শে গড়ে তুলতে চান, সেই সাথে তুরস্ককে পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে নিতে চান। প্রেসিডেন্ট এরদোগানকে নির্বাচনী ময়দানে পরাজিত করতে সিএইচপি নেতা কামাল এরদোগান বিরোধী সকল রাজনৈতিক দলকে একত্রিত করে টেবিল অফ সিক্স নামের জোট গঠন করেন। এমনকি তিনি সিএইচপি দলের এককালের চরম শত্রু কুর্দিদের রাজনৈতিক দল এইচডিপির সাথে পর্দার অন্তরালে সমঝোতা করেন। ২০২২ সালে এই কুর্দিপন্থী এইচডিপি দলের বিরুদ্ধে তুরস্কের আদালতে মামলা হয়েছিল। দলটির বিরুদ্ধে তুরস্ক থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকের প্রতি পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়। এইচডিপি তখন গ্রিন লেফট পার্টি নাম ধারণ করে এবং প্রেসিডেন্ট নির্বাচনে সিএইচপি দলের নেতা কামালের সমর্থনে কোনো প্রার্থী দেয় না। উল্লেখ্য যে তুরস্কে প্রায় ১৫ থেকে ২০% কুর্দি জনগোষ্ঠীর বসবাস। এরা এইচডিপি দলের ভোট ব্যাংক। ওদিকে প্রবাসেও কয়েক লাখ কুর্দি জনগোষ্ঠী রয়েছেন। তুরস্কের আইনে প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটদান করতে পারেন। সুতরাং এইচডিপি নেপথ্যে থেকে সিএইচপি দলকে সমর্থন করাই কামাল কিলিচ দারুলু প্রতিদ্বন্দ্বী এরদোগানের তুলনায় এক বড় অ্যাডভান্টেজ লাভ করেন। প্রেসিডেন্ট এরদোগান তার শাসনামলে কুর্দি পিকেকে সশস্ত্র গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করতে থাকেন। এ কারণে কুর্দিদের ভোট ব্যাংক স্বাভাবিকভাবেই সিএইচপি দলের নেতা কামালের প্রতি ঝুঁকে পড়ে। সিএইচপি নেতা কামাল তার নির্বাচনী জোটে এরদোগান বিরোধী ৩টি ছোট ছোট ইসলামী দলকেও সামিল করেন। এভাবে কামাল তুরস্কের ডানপন্থী বামপন্থী দলগুলোকে একত্রিত করে এরদোগানের বিরুদ্ধে এক মহাজোট গঠন করেন। অতঃপর ২০২৩ সালের ১৪ মে অনুষ্ঠিত সেই প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০% ভোট পায় না। ফলে ২ সপ্তাহ পর ২৮ মে দ্বিতীয় দফার রান অফ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে এরদোগান ৫২% কিছু বেশি এবং কামাল ৪৭% কিছু বেশি ভোট লাভ করেন। এরদোগানের এই বিজয়ে তুরস্কের ধর্মনিরপেক্ষতাবাদী রাজনীতি এক বড় ধাক্কা খায়। সিএইচপি নেতা কামাল হতাশ ও বিমর্ষ হয়ে পড়েন। এদিকে কামালের এই পরাজয়ে সিএইচপি দলে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। দলে বিদ্রোহী মুখ হিসেবে উঠে আসেন ওজগুর ওজেল। তিনি দলের মধ্যে পরিবর্তন চান এবং কামালের ১৩ বছরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন।
অতঃপর ওই প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের 6 মাস পর 2023 সালের নভেম্বরে সিএইচপি দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে দলের ডেলিগেটরদের ভোটে কামালকে পরাজিত করে অজগুর ওজেল সিএইচপি দলের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু কামাল ও তার অনুসারীরা তা মানতে অস্বীকার করেন। কামাল অভিযোগ করেন ওই কাউন্সিলে ডেলিগেটরদেরকে অর্থ এবং অন্যান্য সুবিধার প্রলোভনের বিনিময়ে ভোট আদায় করা হয়েছে। এ নিয়ে সিএইচপি দলের কামালপন্থীরা স্থানীয় আদালতে একটি মামলা দায়ের করে। তবে আদালত সেই মামলাটি খারিজ করে দেয়। তখন কামাল আরেকটি আদালতে আপিল দায়ের করেন। এদিকে অজগুর ওজেল দলের চেয়ারম্যান নির্বাচিত হবার পর 2024 সালের স্থানীয় নির্বাচনে সিএইচপি বড় সাফল্য পায়। দলটি 47 বছরের মধ্যে প্রথমবার এরদোগানের একে পার্টিকে পেছনে ফেলে ইস্তাম্বুল, আঙ্কারা ও অন্যান্য বড় শহরের মেয়র পদগুলো দখল করে নেয়। এই অজগুর ওজেল তুরস্কের রাজনীতিতে প্রথম নজরে আসেন 2014 সালে। সেই সময় একটি খনি দুর্ঘটনাকে কেন্দ্র করে তিনি এরদোগান সরকারের বিরুদ্ধে ভীষণ সোচ্চার হন। তার আক্রমণাত্মক বক্তৃতা শৈলী তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে। তবে অজগুর ওজেলের রাজনৈতিক অবস্থানও স্পষ্টভাবে পশ্চিমাপন্থী এবং ধর্মনিরপেক্ষতাবাদ ঘরানার। তিনি মনে করেন তুরস্কের ভবিষ্যৎ নিহিত রয়েছে ইউরোপীয় কাঠামো ও মূল্যবোধের সাথে। তার মতে ইউরোপীয় ইউনিয়ন কেবল অর্থনৈতিক কিংবা কূটনৈতিক অংশীদার নয়, বরং তুরস্কের আধুনিকায়ন, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মৌলিক ভিত্তি হিসাবে কাজ করবে। অজগুর ওজেল ইউরোপিয়ান রাজনৈতিক দলগুলোর কয়েকটি অ্যাসোসিয়েশনের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন এবং ইউরোপের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি দল প্রায়ই আঙ্কারায় এসে তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে থাকেন। পশ্চিমা বিশ্ব ওজেলকে এরদোগানের বিকল্প অংশীদার হিসাবে দেখে। সুতরাং সিএইচপি দলে কামাল এবং ওজেলের মধ্যে দলীয় কন্দল থাকলেও আসলে তারা দুজনেই চরম ধর্মনিরপেক্ষতাবাদী, পশ্চিমাপন্থী এবং এরদোগান বিরোধী। তুরস্কের এই রাজনৈতিক বাস্তবতার মাঝেই গত 21 মে সেখানে এক বড় রাজনৈতিক ভূমিকম্প সংঘটিত হয়েছে। ওই দিন সিএইচপি দলের কামালপন্থীদের দায়ের করা মামলার আপিলের রায় ঘোষণা করা হয়। আঙ্কারার আপিল আদালত কামালকে সিএইচপি দলের চেয়ারম্যান পদে পুনর্বহাল করে। আদালতের রায়ে 2023 সালের নভেম্বরে অনুষ্ঠিত দলের ওই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করা হয় এবং সেই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান অজগুর ওজেল সহ পুরো কার্যনির্বাহী কমিটি বাতিল করা হয়। আদালতের রায়ে বলা হয় ওই কাউন্সিল চলাকালে ওজেলের পক্ষে ভোটের জন্য কিছু ডেলিগেটরদেরকে অর্থ দেওয়া হয় এবং সেই সাথে অনেককে চাকরি, পৌরপদ এবং অন্যান্য সুবিধা দিয়ে প্রভাবিত করা হয়। এই রায়ের পর দলটির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব আরও প্রকাশ্যে সামনে চলে আসে। সিএইচপি দলের কিছু সংসদ সদস্য আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কামালের নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আর চেয়ারম্যান পদ ফিরে পেয়ে কামাল দলের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সিএইচপি কারো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মঞ্চ নয়, বরং জাতির সার্বভৌমত্বের প্রতীক। তিনি দলকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল নিজেদের সংকট নিজেরাই সমাধান করবে। অন্যদিকে সিএইচপি দলের আরেক অংশ ওজেলের পাশে দাঁড়িয়েছে এবং তারা দলীয় বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপের সমালোচনা করছে। পদচ্যুত চেয়ারম্যান অজগুর ওজেল আদালতের রায়কে রাষ্ট্র সমর্থিত বিচারিক অভ্যুত্থান এবং রাজনীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা বলে আখ্যা দেন। তিনি বলেন, এ ঘটনা তুরস্কের গণতন্ত্রের জন্য এক অন্ধকার দিন। অজগুর ওজেল আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, তিনি দিনরাত সিএইচপি দলের সদর দপ্তরেই অবস্থান করবেন। তিনি বলেন, আমি এই বাড়ির প্রকৃত মালিক। এর পরের দিন 22 এপ্রিল অজগুর ওজেলের পক্ষে আঙ্কারার একটি আদালতে আপিল করা হয়, তবে সেই আপিল খারিজ হয়ে যায়। এতে কামালের পুনর্বহাল আরও শক্তিশালী ভিত্তি পায়। এখন অজগুর ওজেলের জন্য শেষ আশা হলো সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করা। ইতিমধ্যেই তাদের দলীয় আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিল করেছেন, আর কামাল সেসব আপিলকারী আইনজীবীদের মধ্য থেকে 3 জনকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছেন। বস্তুত তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপিতে নেতৃত্বের দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই প্রচণ্ড রূপ ধারণ করেছে।
কামাল কিলিচ দারুলু এবং অজগুর ওজেলের অনুসারীদের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি কামালের একটি ভিডিও নতুন করে বিতর্কের সৃষ্টি করে। সেখানে তিনি দল থেকে দুর্নীতিগ্রস্ত সদস্যদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং ওজেলের সমালোচনা করেন। তিনি বলেন, এই দল আমাদের কাছে আমানত। নোংরা রাজনীতি ও দুর্নীতি সিএইচপিকে কলঙ্কিত করতে পারে না। তার এই বক্তব্যকে অনেকে সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রতি ইঙ্গিত হিসাবে দেখছেন। অন্যদিকে ওজেলপন্থীরা কামালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত করছেন এবং পরোক্ষভাবে ক্ষমতাসীন একে পার্টির অবস্থানকে শক্তিশালী করছেন। আসলে সিএইচপিতে এই দুই নেতার দ্বন্দ্বে ওজেলপন্থীরা এগিয়ে আছেন। 2023 সালের নির্বাচনে এরদোগানের কাছে পরাজয়ের পর থেকে দলের অভ্যন্তরে কামালের জনপ্রিয়তা ও প্রভাব কমতে থাকে। অন্যদিকে ওজেলের অবস্থান শক্তিশালী হয়। সাংগঠনিকভাবেও ওজেল কামালের চেয়ে এগিয়ে। সিএইচপি দলের 81টি প্রাদেশিক শাখার চেয়ারম্যান ওজেলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এদিকে সিএইচপির পদচ্যুত চেয়ারম্যান অজগুর ওজেল ইতিপূর্বে আরও একটি রাজনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছেন। তার ডান হাত খ্যাত ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু তার পদ থেকে বরখাস্ত হয়েছেন এবং কারাগারে রয়েছেন। সিএইচপির ভেতরে ইমামোগলু পরিবর্তনপন্থী ধারার অন্যতম প্রধান মুখ হিসাবে পরিচিত। 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কামালের পরাজয়ের পর তিনি অজগুর ওজেলের সাথে দলীয় নেতৃত্বে পরিবর্তনের পক্ষে অবস্থান নেন। ইমামোগলু 2019 এবং 2024 সালে পরপর দুবার ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়ে তুরস্কের রাজনীতিতে একজন আলোচিত মুখ হয়ে ওঠেন। সিএইচপি আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুকে প্রার্থী করতে চায়। সিএইচপি দলের সমর্থকরা তাকে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ভেবে থাকেন। আর পশ্চিমা বিশ্বের নেতারা এবং মিডিয়াগুলো তার গুণগানে মুখর হয়ে ওঠে। কিন্তু 2025 সালের মার্চে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। 19 মার্চ পুলিশ এক্রেম ইমামোগলুকে আটক করে। তার সাথে আরও শতাধিক পৌর কর্মকর্তা ও সহযোগীদেরকেও গ্রেফতার করা হয়। 23 মার্চ আদালত তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। বর্তমানে তিনি মারমারা কারাগারে বন্দী আছেন। ইমামোগলুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো বিশাল দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অপরাধী সংগঠন পরিচালনা, টেন্ডার কারসাজি, ঘুষ, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি এবং অর্থ পাচার। প্রসিকিউটররা তার বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির অভিযোগ এনেছে। তুর্কি গণমাধ্যমগুলো এই ঘটনাকে শতাব্দীর দুর্নীতি হিসাবে বর্ণনা করেছে। এছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক গুপ্তচর বৃত্তির অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক প্রচার তহবিলের বিনিময়ে তিনি ইস্তাম্বুলের বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থার কাছে সরবরাহ করেছেন। ইতিমধ্যেই ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরকে অপমান ও হুমকি দেওয়ার অভিযোগে তাকে 20 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো তিনি নথি জালিয়াতি করে সাইপ্রাস বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার নিয়ে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ কারণে তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে তুরস্কের সাংবিধানিক আইনে কেউ প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চাইলে তার একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল হওয়ায় এক্রেম ইমামোগলুর প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এক্রেম ইমামোগলু, তার আইনজীবীরা এবং সিএইচপি দল দাবি করেছে যে এসব মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের অভিযোগ, ভবিষ্যতে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বীকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে। আর তাদের এই কথার সাথে সুর মিলিয়েছে পশ্চিমা শক্তির বিভিন্ন সংগঠন এবং মিডিয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তার বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছে।
অন্যদিকে ইউরোপের পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্ট সংগঠন তার বিচারকে স্বৈরতান্ত্রিক আচরণের উদাহরণ বলে বর্ণনা করেছে। তবে এরদোগান সরকার এবং ইস্তাম্বুল প্রসিকিউটরের কার্যালয় দাবি করেছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং মামলাগুলো দুর্নীতি, আর্থিক অপরাধ ও সন্ত্রাসবাদ তদন্তের অংশ। তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র 2 বছর বাকি আছে। 2028 সালের মধ্য এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত সময়সূচি রয়েছে। অবশ্য একে পার্টি নির্বাচন এগিয়ে আনার কথা বিবেচনা করছে। পার্লামেন্টে প্রস্তাব পাশ হলে নির্বাচন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে পারবে। ফলে তখন এরদোগান 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকার পরও তৃতীয়বার প্রার্থী হতে পারবেন। উল্লেখ্য যে তুরস্কের 600 সদস্যের পার্লামেন্টে একে পার্টি জোটের 326টি আসন রয়েছে। তাই এই সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব সহজেই পাশ করতে পারবে। সুতরাং এখন যেহেতু আবার একটি নির্বাচন সামনে আসছে এবং তাতে এরদোগানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, সে কারণে পশ্চিমা শক্তিগুলো এবং তাদের মিডিয়া এবং তুরস্কের ধর্মনিরপেক্ষতাবাদী রাজনৈতিক দলগুলো এরদোগান বিরোধী প্রচার প্রপাগান্ডায় নেমেছে। তারা ইস্তাম্বুলের বরখাস্ত মেয়রের বিচার এবং গত 21 মে আদালতের রায়ে সিএইচপির চেয়ারম্যানের পদ বাতিলে বেশ সোচ্চার হয়েছে। আর এসব ঘটনার সকল দায় চাপাচ্ছে তারা এরদোগানের উপর। তারা এরদোগানকে নির্বাচিত স্বৈরশাসক হিসাবে দেখানোর চেষ্টা করছে। যেমন ইতিপূর্বে তারা এরদোগানের নামের সাথে সুলতান জুড়ে দিয়ে তাকে রাজতান্ত্রিক স্বৈরাচার হিসাবে চিত্রিত করার চেষ্টা করেছিল।